দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22 জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক সহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। সফরে তিস্তা প্রসঙ্গে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হলেও সামরিক সহযোগিতা সহ বাণিজ্যিক বিষয়ক চুক্তি এবং MOU হবার সম্ভাবনা রয়েছে। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ঝুমুর বাড়ি নয়াদিল্লি থেকে। 11 দিনের ব্যবধানে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় সফর। প্রথমটি ছিল ভারতের নতুন প্রধানমন্ত্রীর নতুন মেয়াদে শপথের আনুষ্ঠানিকতা, আর দ্বিতীয়টি দ্বিপাক্ষিক সফর, যাকে দুই দেশের নিজ নিজ স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরও এগিয়ে নেয়ার উপলক্ষ বলছে ভারতীয় গণমাধ্যম। কারণ ভারতের কাছে বাংলাদেশ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেলা 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীর এবারের সফরে তিস্তা নিয়ে কোনো চুক্তি হবে না, কিন্তু তিস্তার পানি ব্যবস্থাপনায় কে এগিয়ে থাকবে, ভারত না চীন, তার হয়তো একটা দিক নির্দেশনা এই সফরে মিলবে। ভিশন স্টেটমেন্ট আছে দুটো, একটা ডিজিটাল কোঅপারেশনের উপরে আর একটি গ্রিন পার্টনারশিপের উপরে, আর এছাড়া কিছু রিনিউয়ালও আছে। তো এগুলো এবং বেশ কিছু অ্যানাউন্সমেন্ট হবে। আমরা আশা করছি যে এর ভেতর দিয়ে দুই দেশের মধ্যকার অমীমাংসিত অনেক মৌলিক ইস্যু সমাধানের দিকে আরও অগ্রগতি হবে। বাংলাদেশের মধ্যে ভারতের রেল যোগাযোগ বাড়ানো এবং ভারতের ভেতর দিয়ে নেপাল ও ভুটানে রেল সড়ক যোগাযোগ তৈরির বিষয়েও এই সফরে MOU স্বাক্ষর হতে পারে। কনজারভেশন, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, এই তিনটা বিষয়ে তাদের সাথে আমাদের একটা বেশ বড় একটা হতে যাচ্ছে। তিস্তার পানির যে প্রবাহ সেটা থাকবে বলেই এই প্রজেক্টগুলো নেওয়া যাবে বলে আমরা মনে করি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম দ্বিপাক্ষিক সফরে আগামী জুলাইয়ে ঢাকা আসার কথা রয়েছে। প্রতিবেশী হিসেবে বাংলাদেশ সবার আগে, ভারতের এই ঘোষণা বহু আগের। আগামীকাল যে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে, সেই বৈঠকে নির্ধারিত হবে ভারত বাংলাদেশের দীর্ঘদিনের ঝুলে থাকা যে নানা ইস্যু রয়েছে, সেটুকু নিজ নিজ দেশ কতটুকু বোঝাপড়া করতে পারলো সামনের দিনের জন্য। ঝুমুর বাড়ি, 71, নয়াদিল্লি, ভারত। দর্শক, গণমাধ্যম বলছে ভবিষ্যতে দুই দেশের দুই প্রধানমন্ত্রীর সম্পর্ককে কোথায় নিয়ে যেতে চান তার একটি নির্দেশনা থাকবে এই বৈঠকে। এক ধরনের রূপকল্পের কথা উঠে আসবে তাদের আলোচনায়, যার ধারাবাহিকতায় ব্যাপকতার অর্থে সংযুক্তি, পরিবেশ, মহাকাশ নতুন নতুন ঠিক কোন ক্ষেত্রগুলোতে ভবিষ্যতে আমাদের সহযোগিতা এগোবে তার একটি নির্দেশনা পরিষ্কারভাবে থাকার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সেখানে 10টির বেশি চুক্তি ও MOU সই হতে পারে। এর মধ্যে অন্তত 4টির মেয়াদ শেষে নবায়ন হওয়ার কথা রয়েছে। আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আজ আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান এবং একই সাথে রয়েছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের দুই অতিথিকে পেয়ে যাব। গৌতম লাহিড়ী কিছুক্ষণের মধ্যেই আশা করছি যুক্ত হবেন। শাহাব এনাম খান রয়েছেন। শাহাব এনাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের এক যুগ পূর্তি হলো, সেই পূর্তিতেই আজকের এই বিশেষ আয়োজন এবং একই সময় প্রধানমন্ত্রী রয়েছেন দিল্লিতে। দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ লম্বা দৌড়ের ঘোড়া বলা হচ্ছে এখন। 11 দিনের ব্যবধানের মধ্যে প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেন। আবার এটি তো গণমাধ্যমে আলোচনা চলছে, সেটি একপাশে সরিয়ে রেখে আপনার কাছে যেটি জানতে চাই যে গত 1.5 দশক ধরে দুই দেশেই একই দল যেহেতু ক্ষমতায় রয়েছে, তাদের একটি বোঝাপড়াও সমানতালে এগুচ্ছে। সেক্ষেত্রে ভারতের পক্ষ থেকে যে উদ্বেগগুলো ছিল তার সব দূর করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের পক্ষ থেকে যে উদ্বেগগুলো আছে, যেমন তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এবং সীমান্ত হত্যার মতো বিষয়গুলো আগের মতো রয়ে যাচ্ছে। এই সফরে কার জন্য নতুন খবর থাকবে, ভারতের পক্ষ থেকে অন্তত কোন বিষয়টিতে তারা আগে উদ্যোগ নিবে বলে মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথমে শুভেচ্ছা জানাই 71 চ্যানেলকে 1 দশকের জন্য। মানুষের কথা বলছে, মানুষের সাথে থাকছে, মানুষের অ্যাসপিরেশন গুলি তৈরি করছে। সুতরাং মানুষের সাথে 71-এর সম্পর্কটাও আমাদের সেলিব্রেট করা উচিত। আপনার প্রশ্নের অনেকগুলি মাত্রা আছে। একটা বড় জায়গা হলো যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা সুবিস্তৃত। এটা
খুব ছোট না, এটা সামাজিক দিক আছে, রাজনৈতিক দিক আছে, নিরাপত্তার দিকগুলি আছে, সেই সাথে তো ফাইন্যান্সিয়াল অন্যান্য বিষয়গুলি আছে। আমাদেরকে এই প্রেক্ষাপট মাননীয় প্রধানমন্ত্রী যখন ভিজিটে গেলেন তার দুটো প্রেক্ষাপট আমাদের মনে রাখা দরকার। প্রথমটা হলো যে অনেকটা সময় ধরেই প্রতিবেশী দেশের সাথে সামিট লেভেলের ডিসকাশন হচ্ছিল না, তো সেটা এবার হলো। দ্বিতীয় কথা হলো যে 11 দিনের মাথায় গেছেন বটে, কিন্তু তার আগেরটা একটা এক্সট্রা অর্ডিনারি ইভেন্ট ছিল, আর এটা স্কেজুয়াল ইভেন্ট ছিল যেটাতে তিনি গেছেন এই মুহূর্তে। সুতরাং সেই জায়গাতে বাইল্যাটারাল ডিসকাশনটা হচ্ছে, এবং বাইল্যাটারাল ডিসকাশনের ক্ষেত্রে অনেকগুলি দিক আছে। একটা হলো যে নতুন সরকার এসছে, সুতরাং এই দুই নতুন সরকারের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার একটা দিক নির্দেশনা দরকার, এবং নতুন ক্যাবিনেট যেটা এসছে তাদের কাছেও এই দুই সরকারের মধ্যে যে কোঅপারেশন আছে সেই কোঅপারেশনগুলি তুলে ধরা দরকার। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে রাষ্ট্রীয়গতভাবে বা সরকারিগতভাবে এটা গুরুত্বপূর্ণ একটা সফর। মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলি আমার ধারণা এবার আলোচনা করবেন তার মূল জায়গাটা থাকবে অর্থনীতি, কারণ বাংলাদেশের অর্থনীতিতে যে প্রবৃত্তিটা এসছে এবং মোমেন্টামটা এসছে, এটাকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র যে বাংলাদেশ একা সেটাকে টেনে নিয়ে যেতে পারবে তা না। চীন যেরকম এটাতে ইম্পর্টেন্ট অংশীদার, মার্কিন যুক্তরাষ্ট্র অংশীদার, ঠিক সেই রকমই ভারত একটা গুরুত্বপূর্ণ অংশীদার। সুতরাং এই জায়গাতে আসলে ইকোনমিটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। দ্বিতীয় যে বিষয়টা প্রাধান্য পাবে সেটা হলো কানেক্টিভিটি। বাংলাদেশ অনেকটা সময় ধরেই কানেক্টিভিটিটা বলে আসছে যে আমরা রেল ট্রানজিট দিচ্ছি, সড়ক ট্রানজিট দিচ্ছি। আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, বাংলাদেশের কিন্তু এখন ইকোনমি এতটাই গ্রো করছে যে আমাদের কানেক্টিভিটিটা কিন্তু সেন্ট্রাল এশিয়ায় এবং মিয়ানমার দিয়ে কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে যাওয়াটা খুব জরুরি। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে ভারত যেহেতু বাংলাদেশকে 3 দিক ঘিরে রাখে, সুতরাং তাকে আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সুতরাং সেটাও মনে হয় এই সফরের মধ্যে ঝালিয়ে নেওয়া হবে। রোহিঙ্গা ইস্যুটা নিশ্চিতভাবে আসবে। সুতরাং রোহিঙ্গা ইস্যুতে আমার কাছে মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম দিন থেকে বলে আসছেন যে এটা রিজিওনাল সিকিউরিটিতে হয়ে যাবে, অর্থাৎ ইনসিকিউরিটি হয়ে যাবে। সুতরাং এই ইনসিকিউরিটিটা আমরা 2017 সাল থেকে বারবার বলে আসছি। সুতরাং সেই বিষয়টাকে অনুধাবন করা আমার মনে হয় দিল্লির পক্ষে এখন সময় উপযোগী। সুতরাং দিল্লিকেও আমাদের যে ন্যারেটিভটা আছে, সিকিউরিটি ন্যারেটিভটা, সেটাকে অনুধাবন করা প্রয়োজন, এবং সেই অনুধাবন করে মায়ানমারকে স্টেবিলাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা যেটা তিস্তা নিয়ে আলোচনা হচ্ছিল, তিস্তার ক্ষেত্রে আমার কাছে মনে হয় না কোনো ব্রেক থ্রু হওয়া এই মুহূর্তে সম্ভব, কারণ অনেক ধন্যবাদ শাহাব এনাম খান, আপনি রয়েছেন যেহেতু তিস্তার প্রসঙ্গ আসলো, এবং এরই মধ্যে আমাদের সাথে গৌতম লাহিড়ী যুক্ত আছেন। গৌতম লাহিড়ী, আমি তিস্তা প্রসঙ্গে আপনার কাছে প্রশ্নে আসবো, তার আগে একটু জেনে নিতে চাই যে বিষয়টি, সেটি হচ্ছে 11 দিনের ব্যবধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবারও ভারত সফরে এই মুহূর্তে রয়েছেন। ভারতের গণমাধ্যমে এবং একই সাথে সুশীল সমাজের মধ্যে এই আলোচনা কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে যোগ দেওয়ার জন্য, কারণ আমাদের বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা এই মুহূর্তে আমাদের ভারতের জাতীয় প্রেস ক্লাবে সকলেই আছে, তারা প্রায় ছাড়তে চাইছিল না বলে দেরি হচ্ছে। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, সেজন্য আমরা দেরিটা মেনে নিলাম দাদা। হ্যাঁ, যেটা মূলত যেটা বিষয়টা আপনি প্রসঙ্গ তুলেছেন, এটা ঘটনা যে হয়তো যে কথা বলছিলেন উনি, যে তিস্তার পানি বন্টন চুক্তি বিষয়ে কিন্তু কোনো এই সফরে কোথাও কোনো আলোচনা হচ্ছে না, এটা ঘটনা। কিন্তু যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন যে তিস্তা উপত্যকার যে উন্নয়ন, আমি সেই প্রশ্নটা আগে আমি পরে যেতে চাই গৌতম লাহিড়ী, আগে একটু জানতে চাই এই যে অল্প সময়ের ব্যবধানে পরপর দুবার সফর এবং খুব স্বল্প বিরতির সফরে ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশে আসছেন, এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের আলোচনা এবং সুশীল সমাজের আলোচনা। না, দেখুন, সুশীল সমাজ এবং ভারতের গণমাধ্যমে এই প্রশ্নটাই উঠেছে, এবং আজকে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং ছিল, সেই ব্রিফিং এই প্রশ্নটাই উঠেছিল যে 13 দিনের মাত্র ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার আমন্ত্রণ জানানো হলো, তাহলে সেক্ষেত্রে ভারতের থেকে তাগিদটা কি ছিল? এবং যেটা তিনি সরাসরি উত্তর দেননি মুখপাত্র, কিন্তু যেটা বলেছেন যে ভারত এবং বাংলাদেশ উভয়ের যে আকাঙ্ক্ষার বিষয়গুলি আছে
এই বিষয়গুলি উভয় দেশই অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ যে সেগুলোকে সমাধান করার জন্য। তিনি প্রশ্নটা কার্যত ওই প্রশ্নটা এড়িয়ে গিয়েছে, কিন্তু এটা ঘটনা, এটা আমরা সকলেই আলোচনা করছি যে মাত্র 13 দিনের ব্যবধানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী আহ্বান করছে, আমন্ত্রণ জানিয়েছেন। তার মানে নিশ্চয়ই ভারতের দিক থেকে কোনো চাহিদা আছে। চাহিদা বলতে এই যে দুই দেশের সম্পর্কটা নির্বাচনের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের ভবিষ্যৎ অভিমুখ কি হবে এই বিষয়ে হয়তো একটা বোঝাপড়া করতে চাইছেন। আপনারা হয়তো কালকে দেখবেন, আমি চুক্তি বা সমঝোতা পত্রগুলোর কথা বলছি না, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্তে কথা বলবে অনেক। প্রায় আমি ধারণা যে কর্মসূচি দেখেছি তাতে প্রায় 50 মিনিটও হয়ে যেত। ফলে এই দীর্ঘ সময়ে দুই প্রধানমন্ত্রী একা কথা বলবে, মানে কোনো সহ কর্মী ছাড়া। ফলে তারা যে কথা বলবেন, অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে যে বহু সমস্যার সমাধান হয় না, কিন্তু যখনই দুই প্রধানমন্ত্রী মিলিত হন তখনই কেন জানি না এটা সমস্যার সমাধান হয়ে যায়। বহু বাংলাদেশের হাই কমিশনাররা আমাকে সেক্ষেত্রে গৌতম লাহিড়ী হবে না। একটু জানতে চাই যে তিস্তার পানি বন্টন চুক্তিতে যখন ভারতকে রাজি করানো যাচ্ছে না, তখন বিকল্প ব্যবস্থায় পানি ধরে রাখতে বাংলাদেশ একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছিল। এতে চীনের অর্থায়ন খোঁজা হলো, জানিয়ে ভারতের আবার বিকল্প প্রস্তাব রয়েছে। ফলে বলা হচ্ছে যে এই প্রকল্প ঝুলে যেতে পারে। যেহেতু আপনি বলছেন যে একটি একান্ত বৈঠক হতে পারে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে, সেক্ষেত্রে দিল্লি আসলে এই বিষয়টিতে কতটা আগ্রহ দেখাবে বা কত বড় পদক্ষেপ আসলে এই জায়গাটিতে নিবে, সেটা একটু জানতে চাই, বা সেটির কোনো আভাস কি আপনারা পাচ্ছেন? আমি যেটা যতটুকু শুনেছি এবং আমি গণমাধ্যমে নিজে লিখেছি, মানে আমার নাম দিয়েই প্রতিবেদন লিখেছি, আমি আশা করছিলাম যে তিস্তা নিয়ে একটা ব্রেক কিছু হতে পারে, কিন্তু সেটা এই নয় যে চুক্তি। সেটা হচ্ছে যেহেতু তিস্তা প্রকল্প বা তিস্তা উপত্যকা উন্নয়নে শেখ হাসিনার একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পতে এমন একটি দেশ আগ্রহ দেখিয়েছে, যে দেশটির আগ্রহে ভারত চিন্তিত। ফলে নিঃসন্দেহে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা যখন গত মাসে সফর করেছিলেন, তিনি এই বিষয়ে আলোচনাও করেছেন, এমনকি আমাদের বলাও হয়েছে যে তিনি ভারতের বিষয়ে অংশ নিতে আগ্রহী। ফলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে বাধাটা, সেটা এই প্রকল্পের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, যেহেতু এটা বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে এই প্রকল্পটি তৈরি করা হবে। ফলে আমি এখানে নিশ্চিতভাবে, প্রথমে আমার ধারণা ছিল যে এটা একটা বোধহয় চুক্তি না হলেও যৌথ বিবৃতিতে হয়তো উল্লেখিত হতে পারে। আবার সর্বশেষ সংবাদ অনুসারে এত কম সময়ের মধ্যে যৌথ বিবৃতিটাও তৈরি করা যাচ্ছে। হয়তো যৌথ বিবৃতি নাও হতে পারে, কারণ যেহেতু যৌথ তৈরি হতে গেলে যে ধরনের ফর্মুলেশন নিয়ে দুদেশের কূটনীতিকদের মধ্যে যে আলোচনা, সেই সময়টাও ছিল। তার মানে আরো একটা কিছু বিষয় আছে যেটা খুবই আগ্রহের বিষয়। আমার মনে হয়েছে এই সফরটা ভারতের দিক থেকে বাংলাদেশকে পাশে নেওয়ার একটা আগ্রহের কারণেই এত কম সময়ের মধ্যে তাকে আহ্বান করা হয়েছে। ফলে আমরা আগামীকালের জন্যই অপেক্ষা করব আমরা। জানি না কোন চমক আছে। অনেক ধন্যবাদ, আপনি রয়েছেন আমাদের সাথে। আমি বরঞ্চ এই প্রশ্নটি নিয়ে একটু শাহাব এনাম খানের কাছে যেতে চাই। শাহাব এনাম খান, চীনের আগ্রহ রয়েছে, বাংলাদেশের সীমানায় এই প্রকল্প হতে যাচ্ছে, ভারতও তার ইচ্ছার কথা জানিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে বলে মনে করেন? ভারতের ইচ্ছার বাইরে যে বাংলাদেশ কি কিছু করতে পারবে? নিশ্চয়ই এখানে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র, এটা ভুলে গেলে হবে না। বাংলাদেশের ইচ্ছাই বাংলাদেশের ইচ্ছা, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সেটা বাংলাদেশকে প্রোটেক্ট করতে হবে এবং সেটা করার জন্য বাংলাদেশ যা যা করবে সেটা করবে। আমার কাছে মনে হয় যে যথেষ্ট পলিটিক্যাল ক্যাপাসিটি এই মুহূর্তে বাংলাদেশের আছে। সেটা শুধুমাত্র ভারত কেন্দ্রিক না, চীন কেন্দ্রিক, মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। এটা আমরা ইলেকশনের আগেও দেখেছি, পরবর্তীতেও দেখেছি। বাংলাদেশের স্ট্র্যাটেজিক অটোনমি আগের চেয়ে অনেক শক্ত, কারণ ইকোনমির সাথে এটা রিলেটেড। আপনি যদি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের ইকোনমিকে দেখেন, আমরা অনেক তর্ক করতে পারি বাংলাদেশের অর্থনৈতিক গতি প্রকৃতি নিয়ে, কোয়ালিটি নিয়ে, সাস্টেইনেবিলিটি নিয়ে, কিন্তু নিশ্চিতভাবে এখন যদি আপনি মেজর রাষ্ট্রগুলির মধ্যে দেখেন, ইনক্লুডিং মায়ানমারকে নিয়ে, তা বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যেটা স্টেবল আছে, ইকোনমিক পারফরমেন্স এখনো পর্যন্ত ভালো আছে এবং একমাত্র দেশ যার সাথে কোনো কনফ্লিক্ট নাই। একটা ইন্টারেস্টিং কথা আপনি বলেছেন যে বাংলাদেশকে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভারত দেখে, তাহলে নেপাল, ভুটান বা এইসব দেশগুলি কি কম গুরুত্ব
ভূমিকা রাখছে কিনা, সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন হয়ে দাঁড়াবে। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশের যে অর্থনৈতিক গ্রোথ, বাংলাদেশের জাতীয় স্বার্থ, এইটাকে আসলে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, মিয়ানমার ইত্যাদি ইত্যাদি দিক থেকে না দেখে শুধুমাত্র বাইল্যাটারাল পজিশন থেকে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমার মনে হয় এইবার খুব ভালোভাবেই ক্লিয়ার হবে এবং আমার মনে হয় এই জয়েন্ট স্টেটমেন্ট বা এগুলি যদি আপনারা ভালো করে পড়ালেখা করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে এই বাংলাদেশের যে স্ট্রং একটা নিজস্ব ফরেন পলিসি, সেটার একটা রিফ্লেকশন আসবে। একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা যে এই পানি ম্যানেজমেন্টে কি হবে, আমরা ধরে নিলাম যে তিস্তার ক্ষেত্রে না হয় এক ধরনের আমরা এগ্রিমেন্টে আসলাম, আরো 50টা নদী আছে, সুতরাং প্রত্যেকটা 50টা নদীর ক্ষেত্রে যদি আপনি বাইল্যাটারাল বিভিন্ন রকমের আর্থিক এনগেজমেন্টে যান, তাহলে চিন্তা করে দেখেন এটা কলেবর কত বড় হবে। সুতরাং সেই হিসাবে বাংলাদেশের ক্ষেত্রেও একটা দায়িত্ব আছে যে বাংলাদেশের যে জাতীয় স্বার্থটা আছে পানি সংক্রান্ত, এবং এটা আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের অর্থনীতির যে সামনের প্রসেসটা, সেইখানে আসলে এই যে 2 কোটি মানুষ যারা পানির কারণে লাইভলিহুডের প্রবলেমে আছেন, তাদেরকে কিন্তু ইন্টিগ্রেট করতে হবে। সুতরাং সেইখানে আপনি এই লাইভলিহুড বা এগ্রিকালচার বা জীবন ধারণের যে অর্থনৈতিক জায়গাগুলি আছে, এগুলি নিশ্চিতভাবে আপনার প্রায়োরিটির মধ্যে থাকতে হবে। সুতরাং ভারতের সাথে আপনি যেহেতু প্রায়োরিটির প্রসঙ্গটি বারবার আনছেন শাহাব আলম খান, আমাদের প্রায়োরিটির আরেকটি বড় জায়গাটা হচ্ছে সীমান্তে হত্যা। সীমান্তে হত্যার ক্ষেত্রে কোনো সমাধানে আসা যাচ্ছে না। আগে সীমান্তে কোনো বাংলাদেশকে গুলি করে মারা হলে তার প্রতিবাদ হতো, কিন্তু এখন আমরা ধীরে ধীরে দেখছি যে কণ্ঠ কিছুটা নিচু, কারণ ভারতের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে। তারা বলছে যে সীমান্তে অপরাধ হচ্ছে বলে অপরাধীরা মারা পড়ছে। আপনার কাছে কি মনে হয় এই জায়গাটিতে বাংলাদেশকে এই বিষয়টি কিভাবে মোকাবেলা করা উচিত এবং ভারতের পদক্ষেপ কি হওয়া উচিত এখানে? অপরাধ কখন হয়? 2টা কারণে হয়। একটা হলো এনফোর্সমেন্ট যদি না থাকে, তার মানে এনফোর্সমেন্ট আমাদের 2 সাইডেই উইক আছে, এবং সেইখানে আরেকটা সেকেন্ড হলো যে আপনার অর্থনীতিতে যদি, বর্ডার এরিয়ার অর্থনীতিতে যদি আপনার ঘাটতি থাকে, সুতরাং তখনই সে স্মাগলিং এইসব কাজে জড়িয়ে পড়ে। সুতরাং এই ধরনের যুক্তি আসলে কিলিংকে কোনো অবস্থাতেই মানে জাস্টিফাই করে না। তবে আমি মনে করি যে এখন বাংলাদেশের সাথে ভারতের একটা কনফিডেন্স বিল্ডিং এর জায়গায় আসা দরকার। সেটা হলো যে বর্ডার গার্ড লেভেলে সবসময় যোগাযোগ আছে, কথাবার্তা হচ্ছে, মিলিটারি লেভেলে হচ্ছে, পলিটিক্যাল লেভেলে হচ্ছে। মুশকিলটা হচ্ছে যে যারা বর্ডার ল এনফোর্সমেন্টে থাকেন, তাদের সেই ক্যাপাসিটিটা সবসময় যে অপটিমাল লেভেলে থাকবে সেটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং আমার মনে হয় বাংলাদেশে এখন ফ্যান্টাস্টিক ট্রেনিং ফ্যাসিলিটিস আছে, বাংলাদেশে এখন খুব ভালো ইন্টারন্যাশনাল ল, লিগ্যাল এক্সপার্ট এই সব ক্ষেত্রে আছে। তাদের সাথে আমার মনে হয় যে এই অঞ্চলের যারা সার্ভেইলেন্স বা ইয়েতে থাকেন, তাদের একটা যোগাযোগের মাধ্যমে ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে। আমার মনে হয় এই ধরনের প্রপোজালটা দেওয়া খুব জরুরি, এবং এটা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ, সভরেন্টি কোয়েশ্চেন। আপনি দেখবেন না যে আমাদের দেশে থেকে কিন্তু কোনো রকম হোস্টিলিটির জায়গাতে আমরা যাই, বাংলাদেশ কিন্তু সেটা নেয় না। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় কনফিডেন্স বিল্ডিং, ট্রেনিং এবং বর্ডার এরিয়াতে হাট বাড়ানো, ইকোনমিক অ্যাক্টিভিটিস বানানো এবং বর্ডারকে আরেকটু বেশি লিবারাল করে দেওয়াটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেক ধন্যবাদ আপনি রয়েছেন আমাদের সাথে শাহাব আলম খান। গৌতম নাইরি, আপনার কাছে আসতে চাই। প্রধানমন্ত্রী ভারত সফরে পরপরই চীনে যাবেন, ফলে তার ভারত সফর নিয়ে চীন নিশ্চয়ই জানতে চাইবে চীনের প্রভাব বাংলাদেশে বাড়ুক সেটা ভারত কতটা নিবে, এবং যেটা শাহাব আলম খান বলছিলেন, এটা তো বাংলাদেশ সার্বভৌম একটি রাষ্ট্র, সে যে কারোর সাথেই সম্পর্কটি রাখতে পারে, কিন্তু আমার ভালো বন্ধু, কম ভালো বন্ধু, বেশি ভালো বন্ধু, এই ব্যাখ্যাটি তো রয়েছেই। আবার সফরের সময় চীন থেকে আমাদের ঋণ নেওয়ার মতো বিষয়গুলো রয়েছে, ফলে এই বিষয়গুলো শেষ পর্যন্ত কোন হিসেব নিকেশে যে দাঁড়াবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, এই দ্বিপাক্ষিক সফরে একটা চীনের ছায়া তো আছেই, কিন্তু এটা কোনো দেশই এটা স্বীকার করবে। তারা বলবেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা একটা স্ট্যান্ডালোন সম্পর্ক, এবং যেখানে ভারতের সঙ্গে যে ভারত বাংলাদেশের সম্পর্ক সেটা অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু আমরা সকলেই জানি যে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে চীন অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্পে যোগ দিচ্ছে বা যোগ দিতে চাইছে। এমন কিছু প্রকল্পে যোগ দিতে চাইছে স্পর্শকাতর এলাকায়, যেগুলোতে ভারতের আপত্তি আছে। আপনারা তো জানেন যে নিশ্চয়ই
গত মে মাসে ঘোষণা হয়ে গিয়েছিল, এবং ঘোষণা হয়ে গিয়েছিল পিপুলস ডেলিতে, যে মে মাসে দুই দেশের সামরিক বাহিনী যৌথ মহড়া করবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে এই মহড়াটা করাটা যুক্তিযুক্ত ছিল কিনা, সেই কারণেই হয়তো মহড়াটাকে আপাতত স্থগিত করা। আমি আশা করছি আগামীকাল প্রতিরক্ষা সংক্রান্ত একটা আলোচনা হবে, তার ফল আমরা পরে দেখব। দ্বিতীয়ত, যে চীন যে প্রকল্প অংশগ্রহণ করতে চাইছে বারবার, তারা যে তিস্তা অববাহিকার যে প্রকল্প জলাধার নির্মাণ কিংবা ড্রেজিং করা যেটা করতে চাইছে, সেটাও কিন্তু বাংলাদেশ সরকার সর্বোচ্চ পর্যায় থেকে এখনো কিন্তু তার অনুমতি দেয়নি। যদিও বাংলাদেশের ইআরডি থেকে কিন্তু এ ব্যাপারে সহায়তা চাওয়া হয়েছিল, প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমার ধারণা যে ভারত যদি কোনো আপত্তি থাকে, তাহলে যেটা বাংলাদেশের গঠিত নেই, যে ভারতের ক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে এমন কোনো প্রকল্প, এমন কোনো কাজ আর বাংলাদেশের মাটিতে হবে না। কিন্তু কিভাবে এটা শেখ হাসিনাকে আমার মনে হয় যে তিনি একজন দক্ষ কূটনীতিবিদ, এবং তিনি কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করেন এবং কাল কিভাবে তিনি সামনের ভারতের দিনটিতেই প্রধানমন্ত্রীকে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এবারে দ্বিপক্ষীয় বৈঠকে সেপা চুক্তি, যেটা আমরা বলছি যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, সেটির আলোচনা শুরুর ঘোষণা দেওয়ার কথা রয়েছে। সেপা সই হলে দুই দেশের বাণিজ্যে কতটা ভারসাম্য আসবে? দেখুন, সেপা নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে। সেপা একটা বিস্তৃত মানে কম্প্রিহেন্সিভ ইকোনমিক এগ্রিমেন্ট, কেবলমাত্র আর্থিক সহযোগিতা কি আর্থিক বাণিজ্য সেটাই তার মধ্যে নেই। সেটা একটা এনকম্পাসিং হোল এগ্রিমেন্ট, বিরাট বড় এগ্রিমেন্ট। সেইটাকে কিন্তু এত সহজে এত তাড়াতাড়ি করা যাবে না। তবে যেটা ঘটনা, যেটা আমি আশা করি, যেটা একটা সমীক্ষা থেকে বলা হয়েছিল, ভারত থেকেই সমীক্ষাটা হয়েছিল, যে যদি সেপা ইমপ্লিমেন্টেড হয় তাহলে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি 120% বেড়ে যেতে পারে। তাহলে যে এই যে বাণিজ্যিক ঘাটতি নিয়ে যে কথাটা বলা হয়ে থাকে, তার একটা সমাধান হতে পারে। সেপা চুক্তির যে খসড়া আপনারা কেউ যদি ভালো করে স্টাডি করে দেখেন, দেখবেন এত ব্যাপক ক্ষেত্র নিয়ে সেখানে বলা আছে, সেটা একদিনের কোনো আলোচনায় বা কাল দুদিনের কোনো আলোচনায় সম্পূর্ণ হওয়া যায়। তবে একটা ঘটনা আশা করছি, যে সেপাটা নীতিগতভাবে সম্মতি দিয়ে আলোচনা বিস্তারিতভাবে শুরু হোক, যেটা প্রাথমিকভাবে শুরুটা হয়েছে। অন্তত আরো করা ব্যাপক যাবে, শুরুটা অন্তত করা যাবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আবার আমাদের প্রতিষ্ঠা বার্ষিক দিকে সময় দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ।